একটা সময় কম্পিউটার ছিল মানুষের স্বপ্ন, আজ সেটা ছেলে খেলা। যখন দেশে কম্পিউটার ব্যবহার সহজলভ্য ছিল না, তখন আপনার চাকরির ক্ষেত্রে কম্পিউটার স্কিল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করাও হয়নি। কিন্তু এখন এমন একটা সময়, আপনি কম্পিউটার না জানলে চাকরির কথা আপনি ভাবতেই পারবেন না। আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনাকে অবশ্যই কম্পিউটার লাগবেই। অনেকে আপনাকে বিজ্ঞাপন দেয় মোবাইলে ফ্রিল্যান্সিং, আসলে মোবাইলে ফ্রিল্যান্সিং হয় না। যদি আপনি ফ্রিল্যান্সিং অনেকগুলো সেক্টর আছে, তার সবগুলো সেক্টরেই, বেশিরভাগ সেক্টর বলবো, আপনি 99% সেক্টর আপনি কম্পিউটার ছাড়া করতে পারবেন না। প্রথম অবস্থায় আপনি যেটাতে শুরু করবেন, ধরেন আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন, তার জন্য আপনাকে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শিখতে হবে। আর আপনি চাইলে তো এটা একদিনে করতে পারবেন না, আপনাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে শিখতে হবে। তো এটা ডাটা এন্ট্রি কাজ শেখার জন্য আপনাকে প্রথম ধাপ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড শেখা। এই কোর্সটা চালু করতেছি, প্রথমে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড শেখাবো, ওয়ার্ডের এ টু জেড আপনাকে শেখাবো আমি। এরপর আপনাকে এক্সেল শেখাবো, পাওয়ার পয়েন্ট শেখাবো। পর্যায়ক্রমে আমি আপনাকে ডাটা এন্ট্রি প্রজেক্ট গুলো দেখাবো, কিভাবে সেগুলো করতে হয়, সম্পূর্ণই বিনামূল্যে। আপনি যদি এই কোর্সটা স্টেপ বাই স্টেপ দেখে থাকেন, আমি মনে করব আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে উঠবেন। তো ডাটা এন্ট্রির প্রথম ধাপ হিসেবে আমি আজকে আপনাকে যেটা শেখাবো, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে শুরু করব আমি। প্রথমে আমি আপনাকে হোম ট্যাব, এরপরে ইনসার্ট ট্যাব, এগুলোর এ টু জেড কাজ আমি আপনাকে দেখাবো পর্যায়ক্রমে। যেটা সামনে আসে এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে এটা। আমি যা কিছু দেখাবো আপনি আর তার চেয়েও বেশি প্র্যাকটিস করবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি কোনোভাবেই এটা আয়ত্ত করতে পারবেন না। আপনাকে তার জন্য ধৈর্যশীল হতে হবে। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আপনাকে হতে হবে প্রচুর ধৈর্যশীল এবং প্রচুর পরিশ্রমী। আপনি ইউটিউবে দেখবেন অনেক বিজ্ঞাপন, অভাব নাই, সামান্য একটু কাজ করে লক্ষ টাকা আয়, এরকম একটা থাম্বনেইল আপনার সামনে দিয়ে রাখছে। কিন্তু আপনি ভিতরে যায় দেখবেন, সেখানে লক্ষ তো দূরের কথা, কয়েক পয়সা ইনকাম আপনার পক্ষে সম্ভব না তাদের টিউটোরিয়াল দেখে। তো এই ধরনের লোভনীয় বিজ্ঞাপন আমি আপনাকে সাজেস্ট করব না। আমি আপনাকে যেটা বলছি, আপনি যদি আমার গাইডলাইন গুলো মেনে চলেন, আপনি কাজ শিখবেন। আর আপনি যদি কাজে দক্ষ হন, কাজ আপনি অবশ্যই পাবেন। আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি দক্ষ না হন, আপনি কোনো সেক্টরেই আপনি কিছুই করতে পারবেন না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড শেখানোর জন্য যে ভার্সনটা ব্যবহার করবো, সেটা হচ্ছে আমি মাইক্রোসফটের সবচেয়ে লেটেস্ট ভার্সন অফিস 365 ব্যবহার করবো। আমি সবসময় আপডেট থাকার চেষ্টা করি, তো আমি অফিস 365 ব্যবহার করছি, আর এটা হচ্ছে মাইক্রোসফটের সবচেয়ে লেটেস্ট ভার্সন। তো চলুন কিভাবে শুরু করবো দেখা যাক। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আপনি সার্চ বক্সে ওয়ার্ড লিখতে পারেন, ওয়ার্ড লিখলেও চলে আসবে। অথবা আপনি যদি এই উইন্ডোজের আইকনে ক্লিক করেন, এখানে দেখবেন ওয়ার্ড, এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন করেন। তো আরেকটা কথা, আপনি যদি অফিস 365 ব্যবহারটা না জানেন, ইনস্টল করার প্রক্রিয়াটা না জানেন, ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি এখান থেকে দেখে নেবেন। তারপরে যদি না পারেন, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে ভিডিও দেবো কিভাবে আপনি সেটা করেন। যদি আপনি সেটাও না পারেন, আমি আপনাকে টিম ভিউয়ার, অ্যানিডেক্স কোনো কিছুর মাধ্যমে সাপোর্ট দিয়ে আমি আপনাকে ইনস্টল করে দেখাবো, দিয়ে এক কথায় আমি আপনাকে ইনস্টল করে দেবো, সোজা কথা যেটা। চলুন শুরু করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে প্রথমে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে প্রথমে হয়তো দু একটা মেনুর পরিচিতি সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আপনি এখানে কাজ করেন, আপনি যদি আপনি এটা পরিচিতি সম্পর্কে না জানেন, একটু ঝামেলা। তো তার জন্য আপনাকে আমি যেটা দেখাচ্ছি, এই যে দেখেন প্রথমেই এটা হচ্ছে রিবন বার, এটা হচ্ছে রিবন বার। তারপরে যেটা আছে, এই যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো লেখা, এগুলো হচ্ছে আপনার মেনু বার। এবং তার নিচে যেটা আছে, এগুলো হচ্ছে টুল বার বা টুল বক্স, যেটাই বলেন। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আবার মাঝখানে যে লেখার জায়গাটা দেখতেছেন, সাদা অংশটা, এটা হচ্ছে আপনার ওয়ার্ক এরিয়া। এই যে দেখতেছেন, এটা হচ্ছে স্কেল। ওয়ার্ড চালু করার পরে আপনাকে প্রথম যেটা শিখতে হবে, সেটা হচ্ছে আপনাকে টাইপিংটা শিখতে হবে, আপনি লেখালেখি শিখতে হবে। আপনি এখানে মাউসের কার্সরটা রাখবেন, রাখার পরে আপনি কি করবেন, আপনি কিবোর্ডে অ্যালফাবেট গুলো দেওয়া আছে, এ বি সি ডি, এগুলো আপনি টাইপ করবেন। এবং টাইপ করার জন্য আপনি বিজয় টাইপিং টিউটর ব্যবহার করতে পারেন আপনার হাতগুলোকে দ্রুত চালানোর জন্য। আপনি বিজয় টাইপিং টিউটরে গেম সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেম আছে আপনার হাত ঝরঝরা করার জন্য, আপনি সেগুলো ব্যবহার করে আপনি এগুলো শিখে যাবেন। টাইপিং করবেন বেশি বেশি, যত বেশি টাইপিং করবেন, তত আপনার আঙ্গুলগুলো দ্রুত চলতে থাকবে। যাই হোক, আমি এখানে কিছু একটা টাইপ করলাম, যেটাই আমি টাইপ করলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমার লেখা। এই লেখাগুলোকে এখন প্রথম আমার যে কাজটা হবে, আমি যদি চাই যে লেখাগুলোর ফন্ট চেঞ্জ করবো, লেখাগুলোর বিভিন্ন স্টাইল থাকে অনেক, বইগুলোতে আমরা অনেক ধরনের স্টাইল দেখি, আমরা সার্টিফিকেটে দেখি এক ধরনের স্টাইলের ফন্ট, আবার বইতে দেখি এক ধরনের স্টাইলের ফন্ট। এগুলো আসলে কি, এগুলো চেঞ্জ করার জন্য আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। এবং এই যে দেখেন, এটা আপনাকে এখানে যেতে হবে, এটা এটা হচ্ছে আপনার ফন্ট চেঞ্জ করার অপশন। তো এখান থেকে আপনি কি করবেন, ফন্ট গুলোকে চেঞ্জ করবেন। এটাকে আপনি সিলেক্ট করবেন, করার পরে ফন্ট
এখান থেকে আপনি দেখেন এগুলো সবগুলো এক একটা হচ্ছে আপনার ফন্ট, আপনি যে ফন্টটা দিবেন, এই দেখেন আমি ফন্টের উপর যাচ্ছি, এগুলোর স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন আপনি এখানে খেয়াল করেন, এই যে আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনি চান এই লেখাগুলো বড় ছোট করবেন কিভাবে, তার জন্য পাশে দেখেন এই যে 10 লেখা, আপনি যদি এটাকে বড় করতে চান এগুলোকে সিলেক্ট করবেন, করার পরে এটাতে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন এখানে ডিফল্ট ভাবে 72 পর্যন্ত দেওয়া আছে, আপনি যদি 72 দেন তো এখান থেকে এর বেশি আর দিতে পারবেন না। এর বেশি দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, পাশে দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ, এটার একটা এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন 72 থেকে 80 হয়ে গেছে, আবার যদি আপনি ক্লিক করেন 90 হয়ে গেছে। এটাকে আবার ছোট করার জন্য পাশে যেটা দেখেন এ লেখা, দুটো এতে আপনি কিন্তু অনেক সময় এগুলোর আইকনের চিহ্নগুলো দেখে বুঝে যাবেন যে এগুলো আসলে কি নির্দেশ করতেছে। আপনি এ লেখা এর উপরের দিকে, অ্যারো চিহ্নটা দেখেন এর উপরের দিকে, আবার এটাও এ লেখা কিন্তু একটু ছোট এবং অ্যারো চিহ্নটা নিচের দিকে, তার মানে আমরা কি বুঝবো, এটাতে ক্লিক করলে এটা বড় হবে, এটাতে ক্লিক করলে এটা ছোট হবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা প্রথমে কি ছিল, 10 ছিল, তো এটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন 10 এর পরে 11, 12, 12 এর পরে কত আছে 14, এরপরে 16, 18, 20, 12 থেকে কিন্তু 13 হয়নি এবং 14 পরে 15 হয়নি, এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখেন 18, 20, 22, 24, 26, 28 এ পর্যন্ত 2 2 করে বাড়ছে, এরপরে এক ধাপে 36 চলে গেছে, তারপরে 48 এবং এক ধাপে চলে গেছে 72। আপনি যদি এখানেও ক্লিক করেন ঠিক সেম ভাবেই, এখানে 10 আছে, আমি যদি ক্লিক করি দেখেন 11 হবে, এরপরে ক্লিক করলাম 12, এরপরে ক্লিক করলাম 14, তারপরে 16, এভাবে কিন্তু এখানে যা আছে সেভাবে বেড়ে যাচ্ছে এবং এখানে ক্লিক করলে সেম ভাবেই ছোট হবে এটা, দেখেন। কিন্তু আপনি যদি চান যে না, এই দেখেন আমি ধরেন এটাকে আমি 48 করে দিলাম, এখন কিন্তু আমার এখানে 72 অপশন, 48 এর পরে 49 নাই, তো আমি 49 এর জন্য আমি কি করবো, আমি যদি চাই 49 কে 50 সাইজের ফন্ট দিব, সেক্ষেত্রে আমি কি করব, এবার আপনাকে যেতে হবে কিবোর্ড, অথবা আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন, এখানে যদি আপনি লিখে দেন, এখানে যদি আপনি 50 লিখে দেন, লিখে এন্টার দেন, দেখেন এটা 50 হয়ে যাবে। অথবা আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট চাপেন, এক এক করে এটা বাড়তে থাকবে, দেখেন যতবার চাপবেন ততবার এক এক করে এটা বাড়তে থাকবে। আবার যদি আপনি থার্ড ব্র্যাকেটের ফার্স্ট যেটা, এটাতে চাপতে থাকেন, দেখেন এটা আবার এক এক করে ছোট হতে থাকবে, এই যে এক এক করে ছোট হতে থাকবে, এটা এইভাবেই। তো আমরা কি ফন্ট চেঞ্জ করা শিখলাম, বড় ছোট করা শিখলাম। দেখেন একটা বইয়ের ভিতরে অনেক ধরনের লেখা থাকে, কিছু লেখা দেখবেন বেশি গাঢ় রঙের, আর কিছু লেখা দেখবেন হালকা রঙের। ধরেন এই লেখাটা এখানে পাওয়ারফুল, এই দ্বিতীয় লাইনটাকে আমি, এই দেখেন দ্বিতীয় লাইনটা কিন্তু অনেক গাঢ়, এটাকে বলা হয় বোল্ড। আপনি যদি এই লেখাটা সিলেক্ট করেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি, অথবা এখানে বি আইকন দেখতেছেন, এটা সিলেক্ট করার পর দেখেন এখানে বি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, এটা কিন্তু আবার আগের মোডে চলে গেল। যদি আপনি বোল্ড করতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি চাপবেন একসাথে, অথবা এখান থেকে আপনি এই বি লেখাতে ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করতে হবে আগে, আপনাকে এটাকে সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল প্লাস বি, অথবা এখান থেকে বি অপশনটাতে ক্লিক করবেন, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইটালিক, অনেক লেখা দেখবেন বাঁকা, তো এই বাঁকা করার জন্য ইটালিক ব্যবহার করা হয়। আপনি এটাকে সিলেক্ট করে যদি আইতে ক্লিক করেন, দেখেন লেখাগুলো কিন্তু এই যে বাঁকা হয়ে যাচ্ছে, এটা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই চাপলেও হয়ে যাবে। তো আপনি এই শর্টকাট গুলো কিভাবে পাবেন, তার জন্য আপনি কি করবেন, এই আইকনগুলোর উপরে যদি মাউসের পয়েন্টার নেন, তাহলে দেখেন এই যে আন্ডারলাইন, আন্ডারলাইনের জন্য আপনাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস ইউ, এখানে নির্দেশনা আপনাকে দিয়েই দিচ্ছে, এই যে এখানে নির্দেশনা আপনাকে দিয়েই দিচ্ছে আসলে কি করতে হবে। আন্ডারলাইনটা কি, দেখেন এগুলো আইকন দেখলে আপনি বুঝে যাবেন, ইউ এর পরে নিচে একটা দাগ, এটাকে বলা হয় আন্ডারলাইন। এটাকে সিলেক্ট করার পরে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন নিচ দিয়ে একটা দাগ চলে আসলো লেখার নিচ দিয়ে, এটা হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইনে আবার কিছু স্টাইল আপনি ব্যবহার করতে পারেন, এখানে সিঙ্গেল আন্ডারলাইন আছে, আপনি চাইলে এটাকে ডাবল করতে পারবেন, তার জন্য আপনি কি এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে দেখেন এই যে ডাবল দিয়ে দিলেন, ডাবল, এভাবে আরো বেশ কিছু ডিজাইন আপনি ব্যবহার করতে পারবেন। আমি এবার এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রোটা হচ্ছে কোন একটা পণ্যের দাম লেখা আছে 200 টাকা, কিন্তু তারা ডিসকাউন্ট দিয়ে কি করছে, নিচ দিয়ে লিখে দিল 150 টাকা, এবং এই 200 টাকা তারা কি করছে, কেটে দিছে মাঝখান দিয়ে। এই 200 টাকা সিলেক্ট করবেন, করার পরে যদি আপনি স্ট্রাইক থ্রোতে ক্লিক করেন, এটার মাঝখান দিয়ে কেটে গেছে, দেখছেন। এবার আপনি চাইলে এটার ফন্টটাকে, যেহেতু এটা বাদ, এটার ফন্ট কালারটা যদি আপনি রেড করে দেন, এবার কিন্তু সহজেই বুঝতে অনেক সুবিধা হয় যে
এটা এখন বাদ, লাল কালার দিলে যে কেউ বুঝবে যে হ্যাঁ এটা বাদ। এরপর আপনি যেটা করবেন, আমরা বীজগণিতের অঙ্ক করার সময় সূত্র লেখার সময় দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার এগুলো ধরনের লেখা থাকে। তো আপনি যদি ধরেন এই যে এই এটা দেখে বুঝতেছেন x x লেখা, তার নিচে 2 লেখা আর এটার উপরে 2 লেখা, তো এগুলো সূত্র ক্ষেত্রেও কিন্তু এভাবে লেখা থাকে। আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পরে যদি আপনি লেখেন এখন ধরেন আপনি a লিখবেন a স্কয়ার, বা এর নিচে 2 লিখবেন। তো আপনি প্রথমে a লিখলেন, লেখার পরে আপনি কি করবেন, এটাতে ক্লিক করার পরে যদি আপনি 2 লেখেন, দেখেন এর নিচে কিন্তু 2 হয়ে গেল। একইভাবে আপনি যদি এই 2 টাকে উপরে দিতে চান, এটাকে সিলেক্ট করে যদি এটাতে ক্লিক করেন, এটা উপরে চলে যাবে সেম। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা দেখেন কি আছে, টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। এখানে ক্লিক করার পরে দেখেন বেশ কিছু ইফেক্টস এখানে দেখা যাচ্ছে। আমি যদি এটার উপরে ক্লিক করি, আমার লেখাটা এই ডিজাইন হয়ে যাবে। লেখাটাকে আমি একটু বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এটাকে আবার আমি সিলেক্ট করলাম, করার পরে যদি আবার এটাতে আমি ক্লিক করি, এই যে এবার এটা এই স্টাইলে হয়ে গেল। এভাবে আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। এরপরে আছে আউটলাইন। আপনি যদি লেখাতে কোনো আউটলাইন ব্যবহার করতে চান, এটাতে কিন্তু আউটলাইন অলরেডি আছে। এই যে দেখেন সাদার পাশ দিয়ে যে লাল রঙের যে কালার গুলো দেখা যাচ্ছে, এটাই কিন্তু আউটলাইন। আপনি যদি আউটলাইনটা চেঞ্জ করতে চান, অন্য কোনো কালার দিতে চান, সেক্ষেত্রে আপনি ধরেন এটা দিবেন, এটাকে সিলেক্ট করবেন, করার পরে যদি আপনি এই আউটলাইনটা ব্যবহার করতে চান, এই যে আউটলাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেটা আছে শ্যাডো। শ্যাডো দেখেও আপনি বুঝে যাবেন, এই দেখেন লেখার নিচে ছায়া পড়ছে, এই ধরনের ছায়া দেওয়ার ক্ষেত্রে আপনি শ্যাডো ব্যবহার করবেন। এই যে এই শ্যাডো গুলো দেখেন একটু সাইডে, এগুলো নিচে পড়ছে। এখানে যে স্টাইল গুলো দেখতেছেন, আপনি যদি বাম পাশে শ্যাডো ফেলতে চান, এটাতে ক্লিক করবেন, দেখেন এটার বাম পাশে শ্যাডো, এই যে এটার বাম পাশে শ্যাডো চলে আসছে। একইভাবে এগুলো সিলেক্ট করবেন, করার পরে আপনি যেটা করতে চান রিফ্লেকশন। রিফ্লেকশন হচ্ছে প্রতিবিম্ব। দেখবেন পানির ভেতরে নৌকা যাচ্ছে, নদীর পাড়ে দাঁড়া থেকে দেখা যায় নৌকা পানির উপর দিয়ে যাচ্ছে একটা এবং নিচ দিয়ে যাচ্ছে একটা। তো নিচ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন, মানে প্রতিবিম্ব। এটাই হচ্ছে এখান থেকে করতে পারবেন আপনি। এটাতে যদি ক্লিক করেন, দেখেন এটা নিজে দিয়ে রিফ্লেকশন পড়ছে। তারপরে যেটা আছে গ্লো। এই যে গ্লোটা হচ্ছে, আপনি ধরেন লাইট জ্বলে, লাইটের চতুর্পাশে আলোটা ছড়িয়ে যায়, এই গ্লোটাও এরকমই। এটাতে ক্লিক করবেন, দেখেন চতুর্পাশে একটা কালারের গ্লো ছড়িয়ে পড়ছে। এগুলো নিয়ে আপনি বেশি ঘাটাঘাটি করবেন। নাম্বার স্টাইল, এগুলো আমরা প্রজেক্টে যায় দেখবো, আপাতত বেসিক গুলো দেখেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আপনি যদি কোনো টেক্সটের, ধরেন আমার এই লেখাগুলো, এখানে আমার একটা লাইনটাকে হাইলাইট করার প্রয়োজন। আমি যদি এই লেখাটাকে, এই লাইনটাকে হাইলাইট করি, এটা সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে হাইলাইট কালারের উপর ক্লিক করি, দেখেন এই লেখাটা আমার হাইলাইট হয়ে গেল, সহজে এটা আমার চোখে পড়বে। ধরেন কোনো একটা রিপোর্ট আছে, রিপোর্টের গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা আমাকে হাইলাইট করে দিতে হবে, তার জন্য আপনি হাইলাইট কালারটা ব্যবহার করবেন। আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট কালার। আমার ফন্টের কালার গুলো কিন্তু ব্ল্যাক, আমি চাইলে এই ফন্টের কালার গুলো চেঞ্জ করে দিতে পারবো। এটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে ক্লিক করবেন, এই যে ফন্টের কালার গুলো কিন্তু লাল হয়ে গেছে। আপনি চাইলে এই কালার গুলো চেঞ্জও করতে পারেন। আপনি চাইলে এগুলো গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারেন। গ্রেডিয়েন্টের কাজটা আমরা পরে দেখাবো। তারপরে এখানে এগুলো দেখলাম, এখানে এটা দেখা হয়নি। এটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা কি? এটা হচ্ছে আপনার, ধরেন আপনি সবগুলো ছোট হাতের অক্ষর লিখছেন, এই দেখেন এখানে আপনি র্যান্ডমলি আমি লিখছি, প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে, পরেরগুলো ছোট হাতের হয়েছে। তো আমি যদি এগুলোকে সিলেক্ট করি, করার পরে চেঞ্জ কেসে যাই, যাওয়ার পরে দেখেন সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ওয়ার্ড, টগল কেস। এখানে কি কি স্যাম্পল দেওয়া আছে। সেন্টেন্স কেস হচ্ছে প্রতিটা সেন্টেন্সের প্রথম, শুধু প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকি সবগুলো হবে স্মল লেটারে। আর লয়ার কেস আপনি যেভাবেই লেখেন, যদি লয়ার কেসে ক্লিক করেন, সবগুলোই হবে আপনার স্মল লেটার, মানে ছোট হাতের অক্ষর। আপার কেসে দিলে সবগুলোই হবে বড় হাতের। ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, এটা দিলে হবে আপনার প্রতিটা শব্দ, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর হবে বড় হাতের। তারপরে টগল কেস দিলে আপনার এখানে স্যাম্পল যা দেখতেছেন সেটাই হবে, প্রথম অক্ষরটা ছোট হাতের, বাকি সবগুলো হবে বড় হাতের। তো আমি এখানে, এখানে সেন্টেন্স কেস ব্যবহার করা আছে, তাই আমি যদি এখানে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দিই, দেখেন প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। তো আমি এখানে বেশ কিছু ইফেক্ট এখানে প্রয়োগ করছিলাম। তারপর এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আপনি যদি এখানে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করেন, আপনি যত ধরনের ফরম্যাট আপনি ব্যবহার করছেন সবকিছু ফরম্যাট আপনি ডিলিট হয়ে যায়, আপনি লেখাগুলোকে একদম সাদাসিধা হয়ে যাবে। এটা দেখার জন্য আপনাকে আবার যেতে হবে। ধরেন আমি এই লেখাটার উপরে একটা ইফেক্ট দিচ্ছি, আমি ধরেন এই ইফেক্টটা দিলাম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, করার পরে যদি আমি ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করি, দেখেন এটা কিন্তু আবার আগের মতো হয়ে গেল। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা ফন্ট সেকশনে যা কিছু আছে সবকিছু দেখলাম। এবার আপনাকে ক্লিপবোর্ড সেকশনে কয়েকটা অপশন দেখা যাচ্ছে, পেস্ট, কাট, কপি, এই জিনিসগুলো দেখা যাচ্ছে।
এটাকে আপনি আরেকটা কপি করতে হবে। কপি করার জন্য কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। এবার আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন, অথবা চাইলে আপনি এখানে দেখেন এই যে দুটো পেজের অপশন আছে, দুটো পেজ, এটাতে যদি ক্লিক করেন এখানে লেখা আছে কপি, এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+C। এটাতে যদি আপনি ক্লিক করেন এটা আপনার কপি হয়ে গেছে। এখন কপি হয়ে গেছে, আপনি দেখবেন কিভাবে, কই, তার জন্য আপনাকে পেস্ট করতে হবে। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি কোথায় পেস্ট করতেছেন সেখানে যাবেন, একটু নিচে গেলাম, যাওয়ার পরে যদি আপনি কিবোর্ড থেকে Ctrl+V চাপেন, এটা এখানে পেস্ট হয়ে যাবে। যদি আপনি সেটা না আসেন, ডাইরেক্ট আপনি এখানে ক্লিক করবেন, এটা এখানে পেস্ট হয়ে যাবে। এই যে আবার যদি এখান থেকে আমি যেহেতু কপি করলাম, এটা এখন দুই জায়গায় থাকলো। যদি আপনি চান না যেটা এক জায়গায় থাকবে কিন্তু এটা এখানে থাকবে না, থাকবে এখানে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে কাট করবেন। কাটার জন্য আপনি কি সিজার অপশনটা ব্যবহার করবেন। এই যে এটা সিলেক্ট করবেন এবং সিজার অপশনটা ব্যবহার করবেন, তাহলে এটা কাট হয়ে যাবে। এরপর আপনাকে দেখাবো, এখানে দেখেন ব্রাশের মতো একটা চিহ্ন আছে, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। এটা হচ্ছে, এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। এখন যদি আমি অন্য কোনো জায়গায় এটাকে পেস্ট করে দিতে চাই, আপনাকে সেখানে যে আলাদাভাবে আর কোনো কাজ করতে হবে না, এটা এখানে পেস্ট করে দিলেই এই যে এখানে হাইলাইট হয়ে গেল। এটা যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি আপাতত এটুকুতে রাখলাম। ফন্ট এবং ক্লিপবোর্ড এই গ্রুপগুলোর কাজ আপনাকে শেখানো হলো। এর পরবর্তী ক্লাসে আপনাকে শেখাবো প্যারাগ্রাফ, স্টাইল, বাকি যে অপশনগুলো আছে এগুলোর কাজ আমি আপনাকে শেখাবো। আমি আপনাকে যেটা দেখালাম আপনি এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কোনো কাজই আসবে না। আপনি ডাটা এন্ট্রি করেন, ফ্রিল্যান্সিং করেন, অফিসের চাকরি করেন, যাই করেন, আপনাকে এগুলো জানতেই হবে। এগুলো না জানলে আপনার কাজ হবে না। তো আপনি চ্যানেলটির সাথে লেগে থাকেন, আশা করি অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।